আরও একটি গল্প পাঠ করছি এই বই থেকে। বইটি 2022 সনে ঐতিহ্যশালী পুরস্কার সোপান পুরস্কার পেয়েছিল। বইয়ের প্রচ্ছদটি করেছিলেন অয়ন চৌধুরী, আর বইটির প্রকাশক চিন্তা প্রকাশনী। গল্পটির নাম ধর্মা। ঝটাং করে একটা গুলির শব্দ হতেই ভিড়টা অমনি পাতলা হয়ে গেল। সবাই পড়িমড়ি করে দে দৌড়, শুধু পালাতে পারল না ধর্মা। ধর্মা কোলে। সে ধপ করে মাটিতে পড়ে গেল, একেবারে পিচ রাস্তায়। গুলিটা বুকের বাদিক এফোর ওফোর করে বেরিয়ে গেছে। মাটিতে পড়ে দেহটা তখনও তিরতির করে কাঁপছে। পায়ে সুদৃশ্য অ্যাডিডাসের জুতোজোড়া পিচ রাস্তায় আঁকিবুকি কাটছে বেদম জোরে। নাক মুখ বুক দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। সাদা আধুনিক ডিজাইনের ডেনিমের জামাটা লালে লাল। পিচ রাস্তায় রক্তের একটা ছোট্ট নদী আঁকাবাঁকা পায়ে তুত্তুর করে এগোচ্ছে। কিছু দূর গিয়ে আবার থেমেও যায়। পেচ্ছাব আর পায়খানায় জিন্সের প্যান্ট ভরে গেছে। মুখে কোনো কথা নেই, কেবলই গোঁ গোঁ শব্দ। প্রাণটা এখনো ধিকি আছে। শরীরের অনেক কোষ এখনো জীবিত, তারাও থরথর করে কাঁপছে। রাস্তার ধারে অনেক দোকান, মুহূর্তে সেগুলো পটাপট বন্ধ হয়ে গেল। সবাই প্রাণ হাতে হই হই রই রই চিৎকার করে ছুটছে। ধর্মার প্রাণটা জায়গা খুঁজছে পালাবার জন্য। রকেট গতিতে শরীরের ভিতরে ধাক্কা মারতে মারতে মুখ থেকে ছিটকে বেরোয়। ধর্মা শেষবারের মতো হা করেই থাকে। সেই সঙ্গে চোখের ডিম অনেকটা ঠেলে বেরিয়ে আসে। তারপর প্রাণ পাখিটা বাতাসে ডানা মেলে এলোপাতাড়ি উঠতে থাকে। উঠতে উঠতে কোথায় যাবে বুঝে উঠতে পারে না। কাছেই ছিল একটা বড় ঝাঁকড়া নিম গাছ। সেই নিম গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে আরেক ধর্মা স্পষ্ট দেখতে থাকে, তার দেহ ঝরা পাতার মতো পড়ে আছে পিচ রাস্তায়। আশেপাশে চেনা পরিচিত কেউ নেই। মুহূর্তে শুনশান সব। একমাত্র সেই আচমকা মায়ের ভোগে গেছে। কেন গেল? আর কে বা মারল তাকে? কেন মারল? কার লাভ হলো? এইসব ৭-৫ প্রশ্ন মগজে ভিড় করে আসে। সেই সব ভাবতে ভাবতে ধর্মা গ্যাঁট হয়ে বসে নিম গাছের ডালে। একটু পরেই বাড়ির লোকেরা জানতে পারবে। মা বুক চাপড়ে কাঁদবে, ঘন ঘন মূর্ছা যাবে। বাবা ক্রোধে আগুন হয়ে যাবে, চিৎকার করে বলবেন, তখনই বারণ করেছিলাম খোকা, কিছুতেই আমার কথা শুনল না। গবেট। হায় হায়। এবছর ধর্মার এর ফাইনাল। পড়াশোনায় মন্দ নয় মোটে। ক্লাসে কোনো দিন ফেল করেনি। একটুতেই ধর্মার বাবা মনে মনে খুশি হয়েছিলেন। কাউকে কিছু বলতেন না, এমনকি গিন্নিকেও। পার্টির এক দাদা বলেছিল, মন দিয়ে পার্টির কাজ কর, উন্নতি আছে, কোনো অভাব থাকবে না। বিশ্বজুড়ে চাকরি বাকরির বাজার খুব মন্দা। নেক্সট বারে তোর কাউন্সিলরের টিকিট একদম পাক্কা। আমি সুপারিশ করব তোর জন্য। আশা রাখি আমার কথা রাখবে। পার্টিতে তোর মতো শিক্ষিত লোকদের এখন ভীষণ দরকার। প্রথমে এইসব কথাগুলো বিশ্বাস করতে মন চাইতো না ধর্মার। পার্টির দাদার স্নেহের হাত মাথায় পড়তেই একটা বিশ্বাস জন্মে গেছিল মনের ভেতর আপনা আপনি। এইসব কথাগুলো ধর্মা কোলে প্রথমে বাড়িতে মাকে বলেছিল। মায়ের কাছ থেকে বাবা শুনেছিল। তারপর ধর্মার বাবা রেগে গিয়ে চিৎকার করে বলেছিলেন, আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না, এসব হলো গিয়ে মগজ ধোলাই। ও মা, বিশ্বাস বিশ্বাস না করার কি আছে শুনি? ধর্মার মা অবাক হয়ে দুহাত নাড়িয়ে বলেছিলেন, তাছাড়া মগজ ধোলাই কেন বলছো তুমি? ও তুমি বুঝবে না গিন্নি, ও তুমি বুঝবে না। ধর্মার বাবা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে একটা দীর্ঘশ্বাস ফেলে থেমে থেমে বলেছিলেন, ওকে বলো মন দিয়ে পড়াশোনা করতে, শুধু পাশ করলে হবে না, ফার্স্ট ক্লাস পেতে হবে। বাবার এই কথাগুলো মায়ের মারফত ধর্মার কানে এসে একসময় পৌঁছেছিল। সেদিন পাত্তা দেয়নি মোটে বাবার এই কথাগুলো। ফালতু মনে হয়েছিল সব। বরং পার্টির দাদার কথাগুলো বেদবাক্যের মতো অনেক বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। মনে মনে সে হিসেব করে নিয়েছিল,
নেক্সট পুরসভার ইলেকশনে যদি একটা টিকিট পেয়ে যাই তাহলে হাতে চাঁদ পাওয়ার মতোই হবে। কাঁচা পয়সা জলের মতো আসবে আপনা আপনি। অনেক স্বাদ আহ্লাদ জমা হয়ে আছে, সবগুলো এক এক করে মেটাতে হবে। আর প্রেম প্রেম খেলা নয়। স্কুল কলেজ থেকে অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, শেষ পর্যন্ত পুচুনকে ভালো লেগেছিল তার। পুচুনের ভালোবাসায় কোনো খাদ নেই, এবার পুচুনকে বিয়ে করতে হবে। দিন দিন ধর্মার বাবা দেখছিল ছেলের সাজগোজের বহু পরিবর্তন হয়েছে। দামি দামি জামা প্যান্ট পরছে, গলায় সোনার চেন, হাতে বালা, কবজিতে ট্যাটু, কানে দুল, পোদে মোটর বাইক। গাক গাক করে আওয়াজ হয়, পাড়া কাঁপিয়ে বিকট শব্দে ঝট করে চলে যায়। পিছনে পুচুন নামক মেয়েটি এঁটুলি পোকার মতো লেপ্টে থাকে। কোন পাড়ার মেয়ে কে জানে, কেউ কিছু বলতেও সাহস করে না। তো মাকেও গড়ে দিয়েছে খান কতক সোনার গয়না। ধর্মার মা খুব খুশি হয়েছিলেন। স্বামীকে কাছে ডেকে একদিন গর্ব করে বলেছিলেন, তুমি এতদিন চাকরি করে যা পারোনি, ছেলে পার্টি করে আমায় কত কিছু গড়িয়ে দিয়েছে, এই দেখো। বলে দুহাত সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন ধর্মার মা। তুমি খুশি তো? খুশি হব না, কি যে বলো, খুব খুশি। কোথা থেকে পয়সা আসছে তা জানতে ইচ্ছে করে না তোমার? জেনেই বা কি হবে? সুস্থ শরীরে ঘরে ফিরছে, তাই তো দেখছি রোজ। ধর্মার বাবা সেদিন আর কিছু বলেননি, শুধু মনে মনে হেসেছিলেন। হাসিতে একটা ক্রোধের উত্তাপ জেগেছিল। তারপর সেই হাসি ছাইচাপা আগুনের মতো পুড়িয়ে দিচ্ছিল বারবার অনেক কিছু। নিজের হাতে তৈরি সংসারে তার আর গুরুত্বই নেই। একটু একটু করে সব হাতের বাইরে চলে যাচ্ছে যেন। তিনি বুঝতে পারছেন, কিন্তু বলতে পারছেন না। চোখের সামনে দেখলেন ভাঙা বাড়িটা একতলা থেকে দোতলা হলো, ঝাঁই চকচকে রং হলো, ঘরে কাজের মেয়ে বহাল হলো, একটা নয় দুটো। ধর্মার মাকে এখন আর রান্নাঘরে যেতে হয় না, সারাদিন পুজো আচ্চা নিয়েই থাকেন। দিন দিন ধর্মার মায়ের যেন বয়স কমতে লাগলো, সাজগোজ বাড়তে লাগলো। প্রতিদিন নতুন নতুন শাড়ি কিনছেন, পরছেন। ভাবি বৌমা ঘন ঘন এ বাড়িতে আসছে, অনেকক্ষণ থাকছে, মিঠি মিঠি কথা বলছে, ঘর গোছগাছ করছে, রান্নার তদারকি করছে। শাশুড়ি বৌমা একসঙ্গে খাচ্ছে, হি হি করে হাসছে, একসঙ্গে সিনেমা যাচ্ছে, ঘর সাজানোর জন্য এটা সেটা কিনে আনছে। স্বপ্নের সাগরে ভাসতে লাগলেন সারা দিনমান ধর্মার মা। সব যেন ম্যাজিকের মতো ঘটতে লাগলো চারপাশে। 2, এই পর্যন্ত লিখে পলাশ মজুমদার থামেন। কলমটা খাতার উপর রেখে একটা সিগারেট ধরান, বেশ বড় করে টানেন, একগাল ধোঁয়া ছাড়েন। আদো অন্ধকার ঘরের মধ্যে ধোঁয়াগুলো মেঘ হয়ে ভাসতে থাকে। রাত অনেক হয়েছে। ঘরের দেওয়াল ঘড়িতে 1টার ঘন্টা পড়ল ঢং। বাইরে নিয়ন ল্যাম্পের আলো দুধের স্বরের মতো ছড়িয়ে পড়েছে চারদিকে। বেশ কিছু গাছের মাথা অসহায় যুবকদের মতো নিথর দাঁড়িয়ে। কয়েকটা কুকুর ডেকে উঠল। একটা কাকের কর্কশ শব্দ শোনা গেল। ওই দূরে ফ্ল্যাট বাড়ির চিলেকোঠায় বাড়িটা আর যে বাতিটা জ্বলছে সে বুঝি তারই মতো জেগে আছে, চোখে ঘুম নেই। আগেকার দিনের বাড়ি, 20-25 ইঞ্চি দেয়াল, বড় বড় জানালা, দরজা, মাথার উপর কবেকার কড়িবর গায়ে এখনো সাদা রং ম্লান হয়ে আছে। লেখার টেবিলের সোজাসুজি দক্ষিণের জানলাটা সব সময় খোলাই থাকে। ওখান দিয়ে তিত্তির করে বাতাস ঢোকে। পলাশ মজুমদার টের পান, অনায়াসে ফ্যানের বাতাস থেকে আলাদা করতে পারেন। সেই রকমই বাতাস এসে তাকে আদর করছে। সেই দিকে তাকিয়ে আবারও সিগারেটে ঠোঁট ছোঁয়ান। সিগারেটের ধোঁয়া সারা মুখ লেপ্টে উপরের দিকে উঠতে থাকে। কালকেই লেখাটা ডেলিভারি দিতে হবে। এক নামী পত্রিকার সম্পাদক বলেছে, একটা ভালো গল্প দিন পলাশবাবু, সাম্প্রতিক সময়ের ওপর হলে আরও ভালো হয়। পলাশ মজুমদার একজন নামী সাহিত্যিক, খুবই জনপ্রিয় লেখক, এপার বাংলায় ওপার বাংলায়ও। অনেক বইও আছে, পাবলিক ভালোই খায়। পাবলিশাররা হত্যে দিয়ে পড়ে থাকে তার দুয়ারে। অনেক গল্প উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, সিনেমা হয়েছে, 2-1টা সরকারি পুরস্কারও পেয়েছে। গল্প উপন্যাসের ডিমান্ড আছে তার। সব বড় বড় পত্রিকায় খুব গুরুত্ব সহকারে তার লেখা ছাপা হয়। বছর শুরু থেকেই গল্প উপন্যাসের অর্ডার আসে, অনেকে অ্যাডভান্স দিয়েও দেয় আগে থেকেই।
প্রথম দিকে একটা ছোটোখাটো বেসরকারি ফার্মে চাকরি করতেন। চাকরি করতে করতে গল্প লেখা শুরু করলেন। একটা নামী পত্রিকায় ছাপা হলো, হই হই পড়ে গেল চারদিকে। তারপর আর পিছনের দিকে তাকাতে হয়নি। চাকা গড়গড়িয়ে চলতে লাগলো। চাকরি ছেড়ে দিলেন, তাও বছর 20 হলো। এসবই গল্প উপন্যাসের তাড়নায়। এখন ফুল টাইমের লেখক। দুটো নামী পত্রিকায় ধারাবাহিক উপন্যাস গড়াচ্ছে, পাবলিক খাচ্ছে গপ গপ করে। অনেক ফ্যান আছে তার, ফোনে কথা হয় প্রতিদিন। কেউ আবার চিঠি চাপাটি দেয়, বলে অমুককে কেন মারলেন, ওই চরিত্রটাকে কি বাঁচানো যেত না। সত্যি আপনার কলমটা শোনার, আপনার ওই উপন্যাসটা কালজয়ী, বহুদিন মনে রাখবে মানুষ। আরও কত কি। পলাশ মজুমদার সাধ্যমতো উত্তর দিতেন। সেই পলাশ মজুমদার এখন বেশ বিপদে পড়েছেন। লেখাটা এখানে এসে আটকে আছে। কোন দিকে নিয়ে যাবেন, কোথায় নিয়ে গিয়ে ফেলবেন, ভাবতে থাকেন। এই রকম অবস্থা তার এত বছর লেখক জীবনে হয়নি। 60-এর দশক, 70-এর দশক তিনি নিজের চোখে দেখেছেন। কত ঘটনাই ঘটেছে, কত গল্প উপন্যাস লেখা হয়েছে, সিনেমা হয়েছে, গান লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে প্রচুর। তিনি নিজেও একাধিক গল্প উপন্যাস লিখেছিলেন। সেই সব মতাদর্শের মানুষগুলোকে নিয়ে আজও আলোচনা হয় বিভিন্ন পত্র পত্রিকায়। গল্পটা শুরু করেছিলেন ধর্মা কোলেকে দিয়ে। ধর্মা কোলে বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক কষ্টে সৃষ্টে তাকে মানুষ করেছে, বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। দাদারা স্বপ্ন দেখিয়েছে নেক্সট ইলেকশনে তার টিকিট পাকা। এই রকম শিক্ষিত যুবকদের আজ পার্টির খুব দরকার। এখন সে রাজনীতির শিকার। এখন সে লাশ হয়ে পড়ে আছে রাস্তায়। বাড়িতে তিনি একাই থাকেন। 2 মেয়ে ছিল, ভিন দেশে তাদের বিয়ে হয়েছে। মাঝে মাঝে আসে তারা, রাতের দিকে নিয়মিত ফোন করে, ঠিকঠাক ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞেস করে। শরীর একটু গড়বড় করলে আমাদের ফোন করো, দেবু আঙ্কেলের সঙ্গে যোগাযোগ রেখো, মনে থাকবে তো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। গত বছর স্ত্রী মারা গেছেন। এখন যেন লেখাটাকে আরো বেশি করে আঁকড়ে ধরেছেন। লেখার টেবিলে বসলে অনেক চরিত্র এসে ভিড় করে। চরিত্রগুলোকে যেন স্পষ্ট দেখতে পান তিনি। তারা সারা ঘরময় ঘুরে বেড়ায়, নিজেদের মধ্যে কথা বলাবলি করে, হাসে, কাঁদে, সময় অনায়াসে কেটে যায়। তারপর সেই চরিত্রগুলো আপনা আপনি তাকে দিয়ে লিখিয়ে নেয় তাদের আত্মজীবনী। একটা ভালো লেখা লিখে বিপুল আনন্দ পান, তৃপ্তি পান, নিজের মনেই হেসে ওঠেন। তারপর নিজের মনেই বিড়বিড় করেন, এই লেখাটা বুঝি কালের গর্ভে টিকে থাকবে বহুদিন। অ্যাশট্রেতে সেই সিগারেটের শেষ অংশটুকু ফেলতে যাবেন, অমনি কলিং বেল বেজে উঠল বেশ জোরের সঙ্গে। এত রাতে কে এলো রে বাবা, চমকে ওঠেন, একটু যেন কেঁপে ওঠে শরীর। আবারও নিজের মনে বিড়বিড় করেন, কে এলো এত রাতে, তো কেউ তাকে ডাকার নেই। ঘড়ির দিকে তাকান, 2টোর ঘন্টা। এই বুঝি পড়বে 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 করছে। ভাবার সঙ্গে সঙ্গে বেজে উঠল ঢং ঢং। নিস্তব্ধ রাত্রিতে শব্দটা ভাঙতে ভাঙতে ছড়িয়ে পড়ল সারা ঘরে। তিনি উঠে গিয়ে দরজা খোলেন, তারপর চমকে যান, কেঁপে ওঠে শরীর, যেন সপাটে কেউ ধাক্কা মেরেছে। এ কি দেখছেন তিনি? হুবহু সেই ছেলেটি যাকে তিনি কলমের নীল কালিতে এঁকেছেন। একেবারে তাজা যুবক, বয়স 27-28, বড় বড় 2টি মায়াময় চোখ, ঝকঝকে দৃষ্টি, ব্যাকব্রাশ করা কোঁকড়ানো চুল, পায়ের রং গায়ের রং ফর্সা, মাঝারি হাইট। তুমি সেই বিখ্যাত সাহিত্যিক পলাশ মজুমদার কাঁপতে কাঁপতে বলেন, হ্যাঁ আমি সেই ধর্মা কোলে। বলতে বলতে ধর্মা কোলে ঘরের ভিতরে আসে। তারপর লেখার টেবিলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ায়, বলে, 2 দিন আগে আমি মারা গেছি। টিভিতে দেখেছেন, খবরের কাগজে পড়েছেন, আর অমনি গল্প লিখতে শুরু করেছেন। কি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক, একদম ঠিক। আমাদের জীবন নিয়ে এভাবে ছেলেখেলা করছেন কেন? আমি কেন করতে যাব? আজকে যারা তোমাদের নিয়ে দিশাহীন রাজনীতি করছে তাদের বলো। পলাশ মজুমদার রেগে যান। আপনার কি কিছু করার নেই? আমার কাজ হলো গিয়ে লেখা। উত্তেজিত পলাশ মজুমদারের গলা দিয়ে শব্দগুলো ধাক্কা খেতে খেতে বেরোয়। একটা গল্প শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, থমকে গেছে, কিছুতেই আর এগোতে পারছি না। নিস্তব্ধ রাত্রিতে ভয়ঙ্করভাবে হাসতে থাকে ধর্মা কোলে। তারপর টেবিলের ওপর ঝুঁকে পড়ে বলে, আর এগোতে পারবেন না, আমি জানি। তার চেয়ে বরং
একটা দেশলাই দিন, কি হবে? সব পুড়িয়ে ফেলুন, সব। এই ইতিহাসের কোনো দাম নেই, কেউ মনে রাখবে না, সবটাই ফালতু। 3, ওইটুকু মুহূর্তে পলাশ মজুমদার প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। ছোট মেয়ে ফোন করেছে, রোজ যেমন করে, এরপর বড় মেয়ে করবে। তারপর লেখার খাতার দিকে তাকান। অর্ধেক শেষ করা গল্পের পর একটা মশা এসে বসেছে। অনেকটা রক্ত খেয়েছে, এখন উঠতে পারছে না। কার রক্ত? ভাবতে ভাবতে একটা চাপড় মারেন। তাজা রক্তে ভরে যায় সাদা পাতাটা। ওইটুকু মশার পেটে এত রক্ত! ভাবতে ভাবতে গল্পের শেষ অংশটা ছিঁড়তে গিয়েও থমকে যান। গল্পটি ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, আর যদি পারেন তো সাবস্ক্রাইব করুন। এতে তো কোনো পয়সা লাগবে না। ভালো থাকুন সকলে।